দেখছেন চ্যানেল 9। প্রণব সাহুপু আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমরা এক ধরনের অস্বস্তি অর্থাৎ তীব্র তাপদাহ এবং তার প্রেক্ষিতে দেশ জুড়ে যে ধরনের গরম অনুভূত হচ্ছে সেটা নিয়েই গণমাধ্যমের প্রধান প্রধান খবর শিরোনাম আমরা সেগুলো নিয়েই আছি। আজকে আমরা একটু কথা বলার চেষ্টা করব যে এই গরমে কী ধরনের রোগবালাই, কী ধরনের অসুখ বিসুখ হচ্ছে। বিশেষজ্ঞ দুজন চিকিৎসক আমাদের সঙ্গে রয়েছেন, তারা কাদের কাদের পাচ্ছেন, কী ধরনের পেশেন্ট তাদের কাছে আসছে এবং তাদের কী ধরনের সাবধানতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন সেগুলো নিয়ে কথা বলবো। আমরা আমন্ত্রণ জানিয়েছি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদার এবং ডক্টর দীপঙ্কর ঘোষ, বিশেষজ্ঞ চিকিৎসক, রেজিস্টার্ড মেডিসিন বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। শহীদুল্লাহ শিকদার, আপনাকে দিয়ে শুরু করতে চাইব। ভূমিকায় যেমনটা বলছিলাম যে কী ধরনের রোগবালাই এবং কী ধরনের সাবধানতা অবলম্বন করতে হবে এবং সব কিছু মিলে আপনাদের চেম্বারে বা যে সমস্ত জায়গায় আপনারা কর্ম করে থাকেন সেখানে কী ধরনের পেশেন্ট পাচ্ছেন এবং আমরাই বা কী ধরনের সাবধানতা অবলম্বন করব। শহীদুল্লাহ শিকদার। ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশে বর্তমানে যে তাপ আমরা দেখতে পাচ্ছি আবহাওয়ার, এটি অতীতের অনেক রেকর্ড ভেঙে গিয়েছে। আপনি দেখেছেন 1965-র পর থেকে এবার সবচেয়ে বেশি টেম্পারেচার অনুভূত হচ্ছে আমাদের দেশে, যেটি নানা ধরনের রোগ, শারীরিক সমস্যা মানুষের জন্য তৈরি করতেছে। হিটস্ট্রোক, এটি সকলে জানেন যে গরমের কারণে হঠাৎ করে মানুষের অজ্ঞান হয়ে যাওয়া বা অবসাদে পড়ে যাওয়া, এমনকি পানি শূন্যতা হওয়া, এই যে খুব একটি জটিল অ্যাকিউট সমস্যা, এর বাইরেও কিন্তু আরও অনেক সমস্যা হচ্ছে। যেমন আপনি জানেন যে বাচ্চারা, শিশুরা এবং বয়স্ক মানুষ এই অস্বাভাবিক গরমে নানা ধরনের স্বাস্থ্য সংকটে ভুগছে। এছাড়া প্রতিটি মানুষই কিন্তু এই সমস্যায় ভোগে, বিশেষ করে যারা মাঠে ময়দানে কাজ করে, শ্রমিক মানুষ, যারা একেবারে সানলাইটের নিচে ডাইরেক্টলি থাকে, তাদের এই সমস্যাটা তুলনামূলক বেশি হচ্ছে। এই সমস্যাগুলোর মাঝে দেখা যাচ্ছে যে হিট স্ট্রোকের বাইরে যেগুলো আমরা দেখছি আবহাওয়া পরিবর্তনের কারণে, বিশেষ করে কিছু ভাইরাস এবং ব্যাকটেরিয়া জনিত কারণে কিছু ইনফেক্টিভ ডিজিজ হচ্ছে, যার ফলে কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, আমাদের ফ্যারেঞ্জাইটিস থেকে শুরু করে নিউমোনিয়া থেকে আরম্ভ করে গ্যাস্ট্রোএন্টারাইটিস সহ অনেক ইনফেক্টিভ ডিজিজ হচ্ছে। ইনফেক্টিভ ডিজিজের বাইরেও সাধারণভাবে টেম্পারেচারে ওঠানামার কারণে কিন্তু বডির থেকে প্রচুর পরিমাণে জলীয় পদার্থ, বিশেষ করে খনিজ পদার্থ চলে যাচ্ছে। সোডিয়াম এবং ক্লোরাইড চলে যাওয়ার কারণে মানুষের শরীরে ভলিউমের ঘাটতি হয়। এটি খনিজ পদার্থের যেমন ঘাটতি হয়, পাশাপাশি কিন্তু পানি শূন্যতাও তৈরি হয়। সুতরাং এই পানি শূন্যতা আলটিমেটলি নানা ধরনের রোগের তৈরি করে, যেটি হিটস্ট্রোক তো আছেই, একটি ভলিউম ঘাটতির কারণে তো হচ্ছে। কিডনির সমস্যা হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে, ফুসফুসের সমস্যা হচ্ছে। আর আমার কাছে বিশেষ করে যে রুগীগুলো বেশি আসে, ত্বকের রুগী, এদের চামড়াতে যে ধরনের সমস্যা হচ্ছে, মিলিরিয়া বা ঘামাচি, এটি দেশের সাধারণ মানুষ জানে, গ্রামেও জানে, শহরের মানুষ জানে। ছোট ছোট দানাদার লালা বর্ণের প্রচুর চুলকায় মানুষের গায়েতে, বিশেষ করে যেই অংশটা ঢাকা থাকে এবং শরীরে বিভিন্ন বাজের নিচে যেখানে প্রচুর পরিমাণে ঘাম হয়। আপনি জানেন যে ঘামের সময় মানুষের শরীর থেকে যে লবণ বেরোয় এবং জলীয় পদার্থ বেরোয়, এর সাথে কিন্তু আরও অন্যান্য বর্জ্য পদার্থ, বিশেষ করে কিছু এক্সক্রিটরি বিষয় যেটি মানুষের প্রস্রাবের সাথে যাওয়ার কথা, এই ধরনের কিছু উপাদানও কিন্তু ঘামের সাথে বেরোয়। এই অতিরিক্ত পরিমাণের এই পানি এবং কেমিক্যাল জাতীয় উপাদান যখন মানুষের শরীর থেকে বেরোয়, তখন চামড়ায় কিছু রিয়াকশন তৈরি করে। এটি আর্টিকেরিয়া, গামাচি বা ম্যালেরিয়া থেকে আরম্ভ করে ইরাইথামা, ইরাইথ্রোডার্মা, জ্যারোসিস থেকে আরম্ভ করে এমন হয় যে অনেক সময় শরীরে ঘামও হয় না। ঘাম হয় না মানে এক্সেসিভ যখন ফ্লুইড চলে যায় বা জলীয় পদার্থ চলে যায় এবং আপনার খনিজ পদার্থ চলে যায়, তখন কিন্তু অ্যাডজাস্টেড হয়ে সেই লোমকূপের মাঝে যে ছোট ছোট ছিদ্রি থাকে, এই এই পোরগুলো পর্যন্ত বন্ধ হয়ে যায়, যার ফলে আর ঘাম হয় না। ঘাম না হওয়ার কারণে হঠাৎ করে মানুষের
এক্সটার্নাল টেম্পারেচার, আপনি জানেন যে মানুষের স্বাভাবিক সুস্থ টেম্পারেচার হলো 37.8 ডিগ্রি বা 38 ডিগ্রিও আমরা বলি, আর 98.4 ডিগ্রি ফারেনহাইটে বলি। তো সেইখানে যখন এক্সটার্নাল টেম্পারেচার অর্থাৎ আবহাওয়া আর এনভায়রনমেন্টের টেম্পারেচার যখন এক্সট্রিম বেড়ে যায়, তখন কিন্তু এই মানুষের বডি সবসময় যে ফিজিওলজিক্যাল টেম্পারেচারটা রাখতে হয়, তাপমাত্রা রাখতে হয়, সেটি বাইরের টেম্পারেচারের সাথে সামঞ্জস্য রক্ষা না করতে পারলে শরীরের ফিজিওলজি নর্মাল যে ফাংশনিং ওয়ার্কটা সেটি কিন্তু বিঘ্নিত হয়। বিঘ্নিত হয়ে শুধু স্কিনের সমস্যা হচ্ছে তা নয়, স্কিন আনডাউটেডলি মানুষের বডি টেম্পারেচার মেনটেন করার জন্যে, ইনার কোর টেম্পারেচার মেনটেন করার জন্য যদি আমরা খুব বেশি তাপে যাই তাহলে বডি থেকে তাপ বের করে দিয়ে এইটিকে ঠান্ডা করে, আবার যদি আমরা ঠান্ডায় যাই তাহলে তাপকে প্রিজার্ভ করে, অর্থাৎ শরীরের ভিতরের টেম্পারেচার বাইরে যেতে দেয় না চামড়া। এই মেকানিজমের মাধ্যমে শরীরের একটা অ্যাপ্রোপ্রিয়েট টেম্পারেচার অর্থাৎ যেটি ফিজিওলজিক্যাল টেম্পারেচার নেসেসারি সেই তাপমাত্রাটা রক্ষা করে। কিন্তু এক্সট্রিম গরমে আজকে কিন্তু সেই ফিজিওলজিটা মেনটেন করা যাচ্ছে না, যার ফলে নানা ধরনের রোগ তৈরি হয়। এই রোগগুলো গামাচি থেকে চুলকানি, জেরোসিস তো আছেই, এবং মানুষের এই যে হিট স্ট্রোক হয়, এখানে আমরা দেখতে পাই যে ভলিউম জি কমে গেলে স্যার, পালস বেড়ে আমি যায়। আসবো আপনার কাছে। আমাদের সঙ্গে ডাক্তার দীপঙ্কর ঘোষ আছেন। দীপঙ্কর, আপনি কি কি ধরনের এই ধরনের পেশেন্ট পাচ্ছেন বা পরামর্শগুলো কি? শহীদুল্লাহ সিকদার তো আসলে নানান বিষয়গুলো উল্লেখ করলেন, এবার পরামর্শগুলো কি যুক্ত করবেন ডাক্তার দীপঙ্কর ঘোষ? ধন্যবাদ। আমি আমার শ্রদ্ধেয় স্যারের সাথে মতামত সহমত পোষণ করে এই কথা বলতে চাই, আমরা এই প্রচন্ড গরমে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সি যে অ্যাডমিশন গুলো পাই তার মধ্যে একটা বড় অংশের পেশেন্ট আমাদের কাছে আসেন যেটা স্যার বলছিলেন হিট স্ট্রোক বা হিট এক্সহশন আমরা যেটা বলি, এইটার পেশেন্ট গুলো আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি। একটু বয়স্ক এবং একটু কম বয়স্ক যারা আমরা এক্সট্রিম অফ এইজ যেটাকে বলি, সেই গ্রুপটাতে আমরা বিশেষ করে ডায়রিয়া বা লুজ মোশন জনিত যে পানি শূন্যতা এটা আমরা প্রচুর পরিমাণে পাচ্ছি। এর পাশাপাশি আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে চাই, যেহেতু প্রচুর গরম আমরা কিন্তু গত কয়েকদিনের অ্যাডমিশনে প্রচুর স্নেক বাইট বা সাপে কাটা রোগও প্রচুর পরিমাণে পাচ্ছি, যারা একটু পেরিফেরি থেকে আমাদের ঢাকা মেডিকেলে চলে আসছেন। যেমন গতকালকে নাইট অ্যাডমিশনে আমরা 6 থেকে 7টি সাপে কাটা রোগী রিসিভ করেছি আমাদের ইমার্জেন্সিতে। তো যদিও আমরা গরমের উপর বারবার এমফাসাইজ দিচ্ছি, এই গরমের সাথে সাথে কিন্তু প্রাকৃতিক যে ব্যাপারগুলো আমাদের সাথে অ্যাড হয় এগুলোকে আমাদের ভুলে গেলে চলবে না। আর গরমে সবার জন্য পরামর্শ বলতে আমরা সচরাচর যে কথাগুলো বলে থাকি, প্রচুর পরিমাণ পানি পান করা বা তরল জাতীয় খাবারগুলো গ্রহণ করা যাতে আমাদের পানির শূন্যতাটা না হয়। স্যার যেটা বলছিলেন আমাদের সোডিয়াম বা ক্লোরাইডের যে ঘাটতি হয়, আমরা কিন্তু খুব অল্পতে একদম বিনা খরচে জিনিসটা আমাদের ঘরেই তৈরি করতে পারি। সামান্য পানির সাথে সামান্য একটু লবণ দিয়ে যদি আমরা সেই শরবত খাওয়ার অভ্যাসটা করি, আমাদের কিন্তু বাইরে থেকে যে স্যালাইন কিনে খেতে হবে ব্যাপারটা এরকম কিছু নয়। ডাক্তার এর দীপঙ্কর ঘোষ, পাশে এই যে এই ধরনের বিষয়গুলো যে আমরা ঘরে বসে এগুলো কিগুলো সহজে বানাতে পারি, এগুলো কিন্তু বিশেষ করে আমাদের যারা দর্শক আছেন তারা কিন্তু আমাদের প্রায়শই ফোন করে জানতে চান। এটি একটি দিক, আবার পাশাপাশি আপনি যেমনটা বলছিলেন যে তীব্র গরমে আমাদের জন্য যেমন গরম এবং আমাদের পরিবেশের সঙ্গে যে কীট পতঙ্গ রয়েছে তাদের জন্য গরম, এবং আজকেও গণমাধ্যমে বেশ কিছু সাপে কাটা খবর কিন্তু ছাপা হয়েছে সাতক্ষীরা এবং সিরাজগঞ্জ, বিশেষ করে পদ্মা পার অধ্যুষিত অঞ্চলগুলোতে এবং কুড়িগ্রাম, রংপুর, সেই জায়গাগুলোরও বেশ কিছু সাপে কাটা রোগীর খবর রয়েছে। এটিও আশা করব যে আপনার পরামর্শ বা কি করা উচিত সেটির মধ্যে আপনি বলবেন। আমি একদম ছোট্ট একটা বিরতি নিয়ে আবারও আপনার কাছ থেকে একটু শুনবো। নিচে ছোট্ট বিরতি, আমাদের সঙ্গে থাকুন। দেখছেন চ্যানেল 9, প্রণব সাহপু আবারও আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। ডাক্তার দীপঙ্কর ঘোষ, যেমনটা বলছিলাম যে কীটপতঙ্গ তাদের জন্য গরম, সেই ধারাবাহিকতায় আরেকটু এইসব ক্ষেত্রে অনেকেই হয়তো এটি বাদ দিয়ে যান, মিস করে যান, কিন্তু এই সময়ে এটিকেও অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখতে হবে। আপনি কি যুক্ত করবেন দীপঙ্কর ঘোষ?
সাপে কাটা রোগী পাওয়ার ব্যাপারে যে ব্যাপারটা হয় সাধারণত, যেহেতু প্রচন্ড গরম এ সময় মানুষ যারা বিশেষ করে গ্রাম অঞ্চলে থাকেন, তারা যদি সন্ধ্যার পর ঘরের বাইরে বের হন তবে অবশ্যই তাদেরকে একটু সতর্ক অবস্থায় বের হতে হবে, যেহেতু এই সময় এই প্রাণীগুলো চলাচল বেড়ে যায়, তারা তাদের নর্মাল যে হ্যাবিটেট জায়গাগুলো সেখান থেকে বাইরে বের হয়ে আসে। তাই এই সংক্রান্ত দুর্ঘটনাগুলো ঘটাটা অতি স্বাভাবিক। এবং আমি আশা করব যারা এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হবেন, তারা যেন অচিরেই আমাদের চিরাচরিত গ্রামীণ সংস্কৃতির যে অপচিকিৎসাগুলো সেগুলোর কাছে না আগে যতটুকু দ্রুত সম্ভব তারা তাদের নিকটবর্তী হসপিটাল, সেটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বা জেলা সদর হসপিটাল অথবা আমাদের মেডিকেল কলেজ হসপিটালে দ্রুত যোগাযোগ করবেন, যাতে সেখানে আমাদের উপর্যুপরি যে অ্যান্টিভেনমের সাপ্লাই রয়েছে সেগুলো ব্যবহারের মাধ্যমে কিন্তু এই জাতীয় রোগীকে সম্পূর্ণ সুস্থ করে রাখা সম্ভব, যদি তারা যথাযথ সময় আমাদের কাছে আসেন। হ্যাঁ, আর যেটা বলছিলেন যে লবণ দিয়ে তৈরি করা শরবত বা আর কি কি ঘরে বসে আমরা এই প্রতিকারের ব্যাপারগুলো তৈরি করতে পারি, কি যুক্ত করবেন দীপঙ্কর ঘোষ? যেটা আমাদের দেশে স্যালাইন জিনিসটা খুবই বহুল প্রচলিত, এবং সবার মাঝে একটা ধারণা থাকে স্যালাইন বোধহয় আমাকে দোকান থেকে কিনে তারপর বানিয়ে খেতে হবে। এই ধারণাটা আসলে ঠিক না। গরমে আমাদের যেটা সমস্যা হয়, বডির যে সল্ট গুলো লুজ হয়, সোডিয়াম বা ক্লোরাইড, এই সোডিয়াম ক্লোরাইড কিন্তু আমার যে খাবার লবণ আমরা রেগুলার লাইফে ইউজ করি সেটা কিন্তু সোডিয়াম ক্লোরাইড, যেটা আমাদের গরমে পানির সঙ্গে অনেক বেশি কাজে দেয়। তাই যারা বাসাতে আছেন বা বাসা থেকে বাইরে বের হচ্ছেন, যার কাছে হয়তো এই মুহূর্তে স্যালাইনের প্যাকেট থাকছে না, তারা কিন্তু গরমে আমরা যে লেবুর শরবতটা খাচ্ছি সেই নর্মাল লেবুর শরবতের মাঝেও যদি একটু 1 চিমটি লবণ দিয়ে শরবতটা খান, তাতে যে সোডিয়াম ক্লোরাইডের যে ঘাটতিটুকু হওয়ার সম্ভাবনা থাকে সেই সম্ভাবনা তো কিন্তু একেবারেই থাকে না। এছাড়া ঘরের বাইরে যারা যাবেন গরমে, আমি আশা করব কাপড় সিলেকশনের ক্ষেত্রে বা পোশাক পরিধানের ক্ষেত্রে তারা যদি একটু লাইট কালারের কাপড়টাকে চয়েস করেন, যেমন সাদা বা হালকা শেডের যে কাপড়গুলো, সেগুলো কিন্তু আমাদের সান প্রোটেকশন বা সান হিট প্রোটেকশনে যথেষ্ট পরিমাণে হেল্প করে। এখানে ছোট্ট একটা জিনিস আমি অ্যাড করতে চাই। আমাদের যেসব ছোট বাচ্চারা স্কুলে যায়, যদিও আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয় একটু যুগোপযোগী সিদ্ধান্ত নিয়েছেন স্কুল বন্ধ রাখার, যেসব বাচ্চাদের স্কুল ড্রেস ডার্ক কালারের, যেমন ঢাকাতে অনেক বাচ্চাদের স্কুল ড্রেস দেখবেন কালো রঙের স্কুল ড্রেস পাওয়া যায়, এই কালো রংটা কিন্তু গরমের জন্য খুবই খারাপ, এবং এই বাচ্চার কিন্তু গরমের কারণে যেই স্বাস্থ্য ঝুঁকিগুলো থাকে, আমার দৃষ্টিতে সেই শিশুরা কিন্তু অতিরিক্ত স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। তাই স্কুল ড্রেস সিলেকশনের ক্ষেত্রে আমি আশা করব আমাদের দেশের আবহাওয়া উপযোগী স্কুল ড্রেসের কালারটাকে সিলেকশন করা যায় কিনা, যেটা গরমকালে বাচ্চাদের জন্য আরামদায়ক হবে এবং তাদের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হবে না। এ ব্যাপারে আমি আশা করব সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা যারা আছেন তারা যথাযথ সিদ্ধান্ত বা দৃষ্টিপাত করবেন বলে আমি আশা করি। জি, অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদার, আপনার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব যে আমরা যত বেশি সতর্ক থাকবো তত বেশি নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো, তত বেশি সমাজ এবং রাষ্ট্রকে সুরক্ষিত রাখতে পারবো, সেই ধারাবাহিকতা কি যুক্ত করবেন শহীদুল্লাহ শিকদার? ধন্যবাদ। আমি শুধু ডক্টর দীপঙ্কর যেটি বলল সাপে কামড়ের ক্ষেত্রে এখানে আমি একটু অ্যাড করতে চাই। আনডাউটেডলি এই লোকাল যেখানে আমরা উপজেলা বা জেলাতে অ্যান্টিভেনম আছে সেখানে নিয়ে যেয়ে যদি দ্রুত আমরা অ্যান্টিভেনম দিতে পারি তাহলে সাপের কামড় থেকে অবশ্যই রুগীকে সুস্থ করা যাবে। তার আগে পর্যন্ত আমরা যদি লিম্পে এটি হাতে হোক পায়ে হোক যেখানে সাপে কামড় দিবে তার একটু উপরে একটা সুতা দিয়ে বাঁধ দেওয়ার যে জ্ঞানটা এটি আমাদের দেশে সকলের আছে, এটি তো করতে হবে, প্রাথমিক পর্যায়ে করতে পারলে খুবই ভালো হয়। তবে দীর্ঘ সময়ে যেন একেবারে বাঁধটা না রেখে মাঝে মাঝে একটু লুজ করে দিলে ব্লাড প্রবাহটা হতে পারে। এবং এর সাথে কিন্তু এই সাধারণ যে খুব পরিষ্কার একটি নতুন ব্লেড দিয়ে যদি কেটে দিয়ে সেখান থেকে একটু লোকালি প্রেস করে ব্লাড বের করে দেওয়া যায় তাহলেও কিন্তু অনেক মানে বিষ সাপের কমে যায়। এটি শুধু আমি যোগ করব, আনডাউটেডলি হাসপাতালে নিতে হবে, অ্যান্টিভেনম দিতে হবে। আর যে কথাটি আপনি বলছিলেন যে আমরা কি ব্যবস্থা নিতে পারি, আসলে দেখুন এটি ডক্টর দীপঙ্কর অনেক ইতিমধ্যে বলেছে, তারপর আমি অ্যাড করতে চাই যে কাপড় চোপড় পরিধান করা তো বটেই, অনেকেই উপদেশ দেন যে ঘরে থাকা, আনডাউটেডলি ঘরে থাকতে হবে। কারা ঘরে থাকবে? যার ঘরের আলো বাতাস ঠিক মতো যাওয়া আসা করতেছে, ঘরে যেন অতিরিক্ত গরম না হয়। ঘরের টেম্পারেচার যদি বাইরের টেম্পারেচার চাইতে বেশি হয়ে যায়, তাপমাত্রা বেড়ে যায়, তাহলে ঘরে থাকলে তো আরও বেশি স্ট্রোক হবে। অর্থাৎ ঘরে ভেন্টিলেশনটা ভালো থাকতে হবে, ক্রস ভেন্টিলেশনের সিস্টেম থাকতে হবে, যেন দক্ষিণের বাতাস উত্তরে যেতে পারে, উত্তরের বাতাস দক্ষিণে, পূর্ব বাতাস পশ্চিমে যেতে পারে, এই ব্যাপারটি থাকতে হবে। খোলামেলা থাকতে হবে, যেটি দীপঙ্কর বলল যে একটু হালকা রঙের কাপড়, কারণ সহজে এইগুলো থেকে বাতাস বেরোতে পারে। এবং ঘরে থাকলে কাপড় তুলনামূলক না পরলেও তো চলে,
পরলেও যেন খুব হালকা কাপড় পরতে হবে, যেন ঘামটা শোষিত হতে পারে। আর একাধিকবার গোসল করতে পারলে খুব ভালো হয়। আমরা অন্য সময় একবার গোসল করি, যদি 2বার গোসল করি কোনো সমস্যা নাই। যদি বেশি গরম হয় তাহলে একটু লোকালি একটু মাথায় পানি দেওয়া যায়, হাতে পায়ে পানি দেওয়া যায়, গা মুছিয়ে দেওয়া যায়। একাধিকবার গা মুছিয়ে গামছা বা টাওয়েল দিয়ে ভিজিয়ে সে গা মুছিয়ে দেওয়া যায়। পানি পান করা এটি তো খুবই জরুরি। পানির সাথে যেটি আমাদের ডাক্তার দীপঙ্কর বলল যে একটু লবণ দেয়া, আপনি যদি লবণ আগে খেয়ে তারপরে পানি খান তাহলেও তো ক্ষতি নাই, কারণ ডাইলিউট হয়ে এটা বডিতে অ্যাবজর্ব হবে। মূল কথা হলো যে আমরা পানি। শেষ করব। আমি আবারও আসবো শহীদুল্লাহ শিকদার আপনার কাছে। অধ্যাপক দীপঙ্কর ঘোষ, আপনার কাছ থেকে শুনবো একেবারে শেষ কথা, 30 সেকেন্ড আপনি সময় পাবেন, কি যুক্ত করবেন দীপঙ্কর ঘোষ? গরম একটি প্রাকৃতিক বিষয়, এটা আমাদের, এর যার উপর আমাদের কোনো হাত নেই। আমাদের পরিবেশগত বিপর্যয় হোক বা আমাদের ব্যক্তিগত কর্মকাণ্ডের কারণে হোক, পৃথিবীর তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, আমাদের দেশের প্রভাব পড়ছে। তাই সুস্থ থাকতে হলে, নিরাপদ থাকতে হলে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে একেবারে যাওয়ার প্রয়োজনে, যারা শিশু বা অপ্রাপ্তবয়স্ক বা যারা অতি বয়স্ক বা বয়স্ক ব্যক্তিরা আছেন, তারা প্রয়োজন ছাড়া ঘরে বাইরে যাবেন না। আর যারা আমরা দৈনন্দিন কাজের প্রয়োজনে ঘরে বাইরে যাচ্ছি, তারা অবশ্যই তাদের পর্যাপ্ত পানি পান করা এবং তাদের পোশাকের ব্যাপারে যেগুলো আমার বলা হচ্ছে সেগুলোর ব্যাপারে খেয়াল রাখবেন। যদি কেউ কোনো কারণে জরুরি অসুস্থ হয়ে যান, আমাদের সরকারের স্বাস্থ্য বাতায়ন আছে, 16263 নাম্বার আছে, সেখানে 24 ঘন্টা আমাদের সরকারি ভাবে পরামর্শ দেওয়ার মতো মানুষ রয়েছেন, তারা অবশ্যই তার দ্বারস্থ হবেন। এবং আমাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সর্বদাই সব ধরনের মানুষের চিকিৎসা দেওয়ার জন্য আমরা 24 ঘন্টা প্রস্তুত আছি। যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ। শহীদুল্লাহ শিকদার, শেষ কথায় কি যুক্ত করবেন? ধন্যবাদ। আসলে দেখুন, সুস্থ তো আমাদের সচেতনভাবে ইন্ডিভিজুয়ালি থাকতে হবে। গরম ম্যানেজ করার জন্য সবসময় সরকারকেই কাজ করতে হবে, সংস্থাকেই কাজ করতে হবে এমন নয়। আমরা খুব লোকালি পারিবারিকভাবে গরমকে কীভাবে ম্যানেজ করে আমরা সুস্থ থাকতে পারি সেটি আমাদেরকে করতে হবে। পাশাপাশি যে কথাটি বলবো, কিছু কিছু রুগী আছেন যাদের খুব সচেতন থাকতে হবে, যারা অ্যান্টিহাইপারটেনসিভ খান, অর্থাৎ উচ্চ চাপের জন্য যারা ওষুধ খান, এরা যদি বিটা ব্লকার জাতীয় ওষুধটা না খান তাহলে ভালো হয়। ডায়ুরেটিক্স মানে পানি প্রস্রাব বাড়ানোর জন্য যে কিছু ওষুধ আমরা খাই, এই গরমের সময় তো এমনিতেই তো পানি শূন্যতা হয়ে যায়, লবণের ঘাটতি হয়। সেখানে যদি এই যেটি মানে ডায়ুরেটিক্স বা বেশি প্রস্রাব করার জন্য আমরা খাই, সেই ওষুধটা যদি খাই তাহলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্সের পরিমাণটা বেড়ে যেতে পারে। সুতরাং সচেতন থাকতে হবে। ডায়াবেটিসটাও নিয়ন্ত্রণ রাখতে হবে। যাদের অন্য সমস্যা আছে, যেমন শ্বাসকষ্ট আছে, তাদেরও সচেতন থাকতে হবে। কিডনির ক্রনিক সিকেডি যাদের আছে তাদের সাবধান থাকতে হবে। সুতরাং আমি বলবো, যারা একটু অসুস্থ মানুষ, এক্সট্রিম এইজ, এটি খুব বেশি বয়সের মানুষদের যেমন সত্য এবং বাচ্চাদের জন্য সত্য, যারা ক্রনিক ডিজিজে ভুগছেন তাদের জন্য সত্য, তাদের বেশি সচেতন থাকতে হবে। যখনই ব্লাড প্রেশার কমে যাবে ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি কারো খুব পালপিটেশন হয় তাহলেও চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। আমি বলবো যে আমাদেরকে সচেতনভাবে খুব যদি আমরা সাবধান থাকি তাহলে হিট স্ট্রোকে একটি রোগীও মারা যাবে না আমি বিশ্বাস করি। শুধু যদি আমরা জলীয় পদার্থ, পানি এবং লবণ যদি খাই তাহলেই কিন্তু বেঁচে যাওয়া যাবে। ঘোষ এবং অধ্যাপক ডক্টর শহীদুল্লাহ শিকদার, আপনাদের দুজনকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আজকের আয়োজন এখানেই শেষ করতে চাই। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। রবি থেকে বৃহস্পতি রাত 11টায় এই আয়োজন নিয়ে আমরা হাজির হই। আজ বিদায় নিচ্ছি, শুভরাত্রি।